আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিকভাবে সাজেশনস ভিত্তিক ক্লাস দিচ্ছি। আজকে ইংলিশ ফার্স্ট পার্টের আমরা রিডিং পার্ট নিয়ে মূলত আলোচনা করব। সেখানে আমি তোমাদের যে সাজেশনসটা দিয়েছি, তোমরা সেটা জানো যে তোমাদের যে সাজেশনস আমি দিয়েছি সেখানে ইংলিশ ফার্স্ট পার্টে আমাদের যে 100 নম্বর থাকবে, তো সেই 100 নম্বরের মধ্যে রিডিং পার্টে হচ্ছে তোমার 70 মার্কস, অর্থাৎ 70 নম্বর রিডিং পার্টে। তো এখান থেকে আমাদের প্রথমত হচ্ছে সিন প্যাচেস, এখানে দুটো সিন প্যাচেজ আসবে। সেখানে হচ্ছে তোমাদের 22 নম্বর। আমি তোমাদেরকে আজকে মেহেরজানের প্যাসেজটা, আমি দেখতে পাচ্ছ তোমরা 17টি প্যাসেজ আমি তোমাদেরকে দিয়েছি। প্রতিটি প্যাসেজ আমি আলোচনা করব এবং প্যাসেজ আলোচনা করার পর আমরা সংশ্লিষ্ট বোর্ড কোশ্চেনটার থেকে প্র্যাকটিস করব। তো মেহেরজানের প্যাসেজ থেকে আমাদের যেখান থেকে প্রশ্নগুলো এসেছে, প্রথমে প্যাসেজটি পড়ে আমরা সেই বোর্ডের প্রশ্নগুলোকে ধারাবাহিকভাবে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আজকে মেহেরজান লিভস ইন ইসলাম, মেহেরজান একটি বস্তিতে বাস করতো, সেই প্যাসেজে রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নটি আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আমাদের আজকের প্যাসেজ হচ্ছে মেহেরজান। মেহেরজান 45 বছরের তোমার কম বয়সী একটি মহিলা। প্রায় 45 বছর তার বয়স, এখনো 45 হয়নি, কিন্তু চেহারা তার 60-এরও উপরে। এর কারণ হচ্ছে বঞ্চনা এবং অভাব, অপুষ্টি, বিভিন্ন কারণে তার বয়সের তুলনায় তাকে এখন বৃদ্ধ দেখায়। দিনের একমাত্র খাবার রান্না করার সময় তার বৃদ্ধ হাত যখন কাঁপছে, যখন আগুন জ্বালাচ্ছিল, পাতা দিচ্ছিল ঝরা পাতা আগুনের সাথে, তখন তার হাত কাঁপছিল। মেহেরজানের মতো হাজার হাজার মানুষ আমাদের বাংলাদেশে রয়েছে, আর এই মেহেরজান হচ্ছে একটি নদী ভাঙনের শিকার। নদী ভাঙনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষের একটি উদাহরণ। ক্লাইমেট চেঞ্জের কারণে, আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে যে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, পরিবেশের ভারসাম্যহীনতা তৈরি হয়, তার ভিতরে নদী ভাঙন একটি বিশেষ বিষয়। এই জলবায়ু পরিবর্তনে, অস্বাভাবিক প্রাকৃতিক পরিবর্তনের কারণে নদী ভাঙন হয়ে থাকে, আর নদীর তীরে বসবাসরত মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তেমনই একজন আমাদের উদাহরণ হচ্ছে মেহেরজান। তো আমরা মেহেরজান সম্পর্কে পড়ব আজকের প্যাসেজে। মেহেরজান হচ্ছে 45 বছরের কম বয়সী একটি মহিলা, আমি আগেই বলেছি। তিনি সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের উপর একটি বস্তিতে বাস করেন এবং তিনি একা রয়েছেন। তার পরিবারে সকল ক্ষতিকে সামলে নিয়ে বা মেনে নিয়ে তিনি এখন একা রয়েছেন। প্রথমে প্যাসেজটা একটু পড়ছি। মেহেরজান লিভস ইন ইসলাম। ইসলাম মানে হচ্ছে বস্তি। তোমরা যে শব্দগুলো তোমাদের কাছে একটু আননোন লাগবে, সেটা একটু নোট করে নিও। আমি তোমাদেরকে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি। যেমন ইসলাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। তাহলে মেহেরজান লিভস ইন ইসলাম, মেহেরজান একটি বস্তিতে বাস করে। আচ্ছা, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের উপর একা বাস করছে। শহর প্রতিরক্ষা বাঁধের উপর বাস করছে, একার কথা বলেনি এখনো, যাই হোক। দ্য উইসপারিং মানে হচ্ছে শনশন, মানে বাতাসের যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে শনশন শব্দ, মানে সাউন্ড উইথ আ হিসিং সাউন্ড, মানে ওয়াইন্ড দ্যাট মেক্স আ হিসিং সাউন্ড। যে বাতাসটি একটি শনশন শব্দ তৈরি করে সেটাকে আমরা উইসপারিং ওয়াইন্ড বা হিসিং ওয়াইন্ড বলতে পারি। তো উইসপারিং হচ্ছে শনশন বাতাস, বাতাসের যে শব্দ সেটা হচ্ছে শনশন। তাহলে কি বলছে? দ্য উইসপারিং ওয়াইন্ড, ওয়াইন্ড শব্দের অর্থ বাতাস। দ্য উইসপারিং ওয়াইন্ড, শনশন বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে আগত শনশন বাতাস, মেক্স দি ফায়ার, আগুনকে করে তুলছে আনস্টেডি। আনস্টেডি মানে হচ্ছে অস্থির, অস্থির মানে আনস্টেবল, যেটাকে আমরা বলতে পারি। আনস্টেবল করে তুলেছে, অস্থির করে তুলেছে। দ্য ড্যান্সিং ফ্লেমস, নৃত্যমান শিখা। ফ্লেমস মানে হচ্ছে অগ্নিশিখা। কি বলো? অগ্নি শিখা। তোমরা নোট করে রাখতে পারো। অবশ্য যারা ব্যাচে রয়েছে তাদের তো যে লেকচার শিটগুলো দিয়েছে তাতে বাংলা রয়েছে। তো অগ্নিশিখা। তো দেখো যে দ্য ড্যান্সিং ফ্লেমস মানে হচ্ছে অগ্নিশিখা। রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করিয়ে দেয় অব দ্য টার্মোইল ইন হার লাইফ। আচ্ছা, টার্মোইল শব্দের অর্থ তুমি বলতে পারো হচ্ছে অশান্তি আর কি। এখানে অশান্তি কথাটাই ভালো যায়, অশান্তি বলা যায়। তার জীবনের টার্মোইল বা অশান্তিকে মনে করিয়ে দেয়। গেল। তাহলে প্রথম প্যারাটা আশা করি বুঝতে পেরেছি, দ্বিতীয় প্যারে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এখান থেকে, নট লং অ্যাগো,
বেশি দিন আগের কথা নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। আ ফ্যামিলি, তার একটা পরিবার ছিল। অ্যারাবল, অ্যারাবল মানে হচ্ছে চাষযোগ্য। অ্যারাবল শব্দের অর্থ কি? চাষযোগ্য। তুমি যদি এর সিনোনিম জানতে চাও তাহলে বলা যায় তোমার কাল্টিভেবল ল্যান্ড আর কি। চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটেল, এবং ছিল তার গবাদি পশু। কি বলো? গবাদি পশু। ক্যাটল শব্দের অর্থ গবাদি পশু, অর্থাৎ তার গরু, ছাগল যেগুলো তিনি পালন করতেন সেগুলো তার ছিল। দ্য ইরোশন অব দ্য যমুনা, ইরোশন মানে হচ্ছে মূলত ক্ষয়, এখানে ভাঙন বলা যায়। অর্থাৎ নদীর যে ক্ষয় বা নদীর যে ভাঙন, অব দ্য যমুনা, যমুনা নদীর ভাঙন, গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে হচ্ছে ধাপে ধাপে। গ্রাজুয়ালি মানে কি বলো? ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ যেটাকে আমরা বলে থাকি, ধাপে ধাপে। কনজিউমড, কনজিউম মানে হচ্ছে খাওয়া, তো এখানে কনজিউম মানে গ্রাস করা। তো কনজিউমড ধাপে ধাপে গ্রাস করেছে অল হার ল্যান্ড প্রপার্টি, তার সকল জমি সম্পত্তি গ্রাস করে ফেলেছে। ইট ফাইনালি, এই নদীটি অবশেষে ক্লেইমড, দাবি করে বসলো। ক্লেইম মানে হচ্ছে দাবি করা, ক্লেইম শব্দের অর্থ দাবি করা। অবশেষে এই নদীটি দাবি করে বসলো হার অনলি শেল্টার, তার একমাত্র ঘর। ডিউরিং দ্য লাস্ট মনসুন, মনসুন মানে বর্ষাকাল, গত বর্ষাকালে সে এই নদীটি তার যে একমাত্র আশ্রয়, সেই আশ্রয়টাকে দাবি করে বসলো, মানে আশ্রয়টাকে কেড়ে নিল। ইট টুক, এতে লেগেছিল, দ্য রিভার নদীটির, অনলি আ ডে, মাত্র একটা দিন লেগেছিল, টু ডেভোর, ডেভোর মানে হচ্ছে খেয়ে ফেলা, খেয়ে ফেলা। তো এখানে মূলত খেয়ে ফেলা মানে কি, দেখো, হিংস্রভাবে খাওয়া, যেটাকে আমরা ডেফোর বলি। যেমন বাঘ, সিংহ, এরা যে একটা খাবার খায়, এরা কিন্তু ইট করে না, এরা হচ্ছে ডেফোর করে, মানে হচ্ছে হিংস্রভাবে খায়। তো ঠিক তদ্রূপ এখানে নদীর ক্রুয়েলটি বা নদীর যে নিষ্ঠুরতা সেটাকে মিন করা হচ্ছে, বা হিংস্রতা, হিংস্রতা এটা নিশ্চিত মানে নির্দেশ করা হয়েছে, এর জন্য ডেভোর বলেছে, খেয়ে ফেলেছে। মেহের হাউস, মেহেরের ঘর খেতে মাত্র, মানে সকল ঘরকে খেয়ে ফেলতে নদীটির লেগেছিল মাত্র একটা দিন। ট্রিস, সকল গাছ খেয়ে ফেলতে। ভেজিটেবল গার্ডেন, সবজি বাগান খেয়ে ফেলতে। অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, বাঁশঝাড় খেয়ে ফেলতে। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, কোনো এক সময় এই মেহেরজানের ছিল একটি সুখী পরিবার। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারিয়েছে। অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবারকে হারিয়েছে। টু ডিজেস, রোগের কাছে, রোগের কাছে বা রোগের জন্য তার স্বামীকে হারিয়েছে, তার সন্তানদেরকে হারিয়েছে, তার পরিবারকে হারিয়েছে। দ্যাট, যে রোগগুলো, ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর তোমার ক্ষুধা, অ্যান্ড পুভার্টি, দারিদ্র, ব্রড টু দ্য ফ্যামিলি, তার পরিবারে এনেছিল। অর্থাৎ এই লাইনটির দ্বারা বোঝা যায় যে তার পরিবারে নিষ্ঠুর ক্ষুধা ছিল এবং ছিল দারিদ্র। অর্থাৎ এই টাকা পয়সা না থাকার কারণে তারা পর্যাপ্ত ক্ষুধা নিবারণের জন্য যে খাবার প্রয়োজন ছিল সেটা কিনতে পারতো না বা সেটা ম্যানেজ করতে পারতো না। এর ফলে তাদের ডিজিজ হয় এবং সেই ডিজিজ, সেই রোগে তার স্বামী এবং তার পরিবার হারিয়ে যায়। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, এখন সে মাত্র একা বেঁচে আছে। টু লিভ অন, যিনি বেঁচে রয়েছেন। উইথ দ্য লস, সকল ক্ষতি নিয়ে। অ্যান্ড দ্য পেন, ব্যথা নিয়ে, সকল ব্যথাকে আগলে ধরে, আঁকড়ে রেখে তিনি একাই বেঁচে আছেন। দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শাটার্ড, শাটার মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, ক্রাশ করে ফেলা, যে কোনো কিছুকে ভেঙে চুরমার করে দেওয়া, সেটা হচ্ছে ভেঙে ফেলা বা চুরমার করা। আমি যদি এটার অর্থ লিখি, চুরমার করাটা ভালো হবে, যে শাটার করে দিয়েছে, ক্রাশ করে দিয়েছে। হার ড্রিমস, তার স্বপ্নগুলোকে। অ্যান্ড হ্যাপিনেস, এবং তার সুখ, ক্রাশ করে দিয়েছে, শাটার করে দিয়েছে। আচ্ছা, পরে পড়া দেখো। আচ্ছা, দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং, হাজার হাজার আরও অনেকেই রয়েছে। টু শেয়ার দ্য সেম ফেট, একই ভাগ্য শেয়ার করার জন্য। লাইক মেহেরজান, মেহেরজানের মতো একই ভাগ্য বা একই কপাল শেয়ার করার জন্য হাজার হাজার মানুষ রয়েছে। ইন কি বলছে, বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে হাজার হাজার মানুষ এই মেহেরজানের মতোই রয়েছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুস ব্যাংকস, যার কিছু কিছু তীর, ওভারফ্লো, ছাপিয়ে যায়। ওভারফ্লো মানে হচ্ছে মানে কুল ছাপিয়ে যাওয়া বা তীর ছাপিয়ে যাওয়া, এটা তুমি বলতে পারো ছাপিয়ে যাওয়া, ছাপিয়ে যায়। অর ইরোড, অথবা ক্ষয়ে যায়। ইরোড মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া বা মানে তোমার ভেঙে যাওয়া।
এখানে নদীর ক্ষেত্রে ক্ষয়ে যাওয়া বা এখানে ভাঙা ভাঙা কথাটাই মেন করে। তো নদী ক্ষয়ে যায় মানে ভেঙে যায়। তো অর ইরোড সেটা ক্ষয়ে যায় ডিউরিং মনসুন বর্ষাকালে। ইরোশন এই ভাঙন বা ক্ষয় ইজ আ হার্শ রিয়েলিটি, একটি নিষ্ঠুর বাস্তবতা ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, নদীর তীরে যারা বাস করছে সেই সকল মানুষের জন্য। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষায়, মেনি মোর ভিলেজেস, অনেক অনেক গ্রাম আর থ্রেটেন্ড, থ্রেটেন্ড মানে হচ্ছে হুমকির সম্মুখীন হচ্ছে, থ্রেট মানে হুমকি, তো থ্রেটেন্ড মানে হচ্ছে এই নদী কর্তৃক তারা হুমকির সম্মুখীন হয়ে পড়ছে বাই দ্য মাইটি, মাইটি মানে শক্তিশালী। এখানে নদীর ক্ষেত্রে শক্তিশালী বলতে আমরা স্রোতস্বিনী কথাটিকে বুঝি। তো যদি বলো যে শক্তিশালী, তো এখানে হচ্ছে মূলত স্রোতস্বিনী আর কি, যার স্রোত রয়েছে প্রচুর। তো বাইটা মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, যমুনার মতো স্রোতস্বিনী নদী দ্বারা হুমকির সম্মুখীন হচ্ছে প্রতিটি গ্রাম, অনেক গ্রাম আর কি। দ্য পদ্মা, পদ্মার মতো নদীর, অ্যান্ড দ্য মেঘনা, মেঘনার মতো বড় বড় নদীর বা মাইটি রিভার্স বা স্রোতস্বিনী নদীর হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। ইট ইজ স্টিমেটেড দ্যাট, অনুমান করা হয়েছে যে, হিসাব করা হয়েছে যে, এস্টিমেট মূলত অনুমান করা বা অনুমানের মাধ্যমে হিসাব করা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, অনুমান করা হয় যে, রিভার ইরোশন মেক্স, নদী ভাঙন করে, অ্যাটলিস্ট 1,00,000 পিপল হোমলেস, প্রায় 1,00,000 মানুষকে গৃহ ছাড়া করে, এভরি ইয়ার, প্রতি বছর। ইনফ্যাক্ট, মূলত, রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, নদী ভাঙন হচ্ছে অন্যতম একটি বড় ধরনের বিপদ বা প্রধান বিপদ, কস্ট বাই, যেটা সংঘটিত হয়ে থাকে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের দ্বারা। ইফ উই কান্ট টেক, আমরা যদি গ্রহণ করতে না পারি, প্রম্পট মানে হচ্ছে দ্রুত, প্রম্পট শব্দের অর্থ দ্রুত বা তড়িৎ, আমরা যদি তড়িৎ পদক্ষেপ বা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে না পারি, টু অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, কি করা, খাপ খাইয়ে নেয়া, আমরা যদি খাপ খাইয়ে নিতে না পারি, অর্থাৎ তোমার অ্যাডাপ্ট করতে না পারি বা অভিযোজিত হতে না পারি টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, আরও আরও মেহেরজানের জন্ম হবে, ইন আওয়ার টাউনস, আমাদের শহরগুলোতে, অ্যান্ড ভিলেজেস, গ্রামগুলোতে, এভরি ইয়ার, প্রতি বছর। তো এবার রাজশাহী 2024 সালে মেহেরজান প্যাসেজটি প্রথম প্যাসেজ হিসেবে এসেছিল, সেটাই মূলত আমরা এখন প্র্যাকটিস করব। তোমাদের যাদের কাছে বই রয়েছে, তোমরা বইটা বের করে আগে থেকে যদি একটু করে রাখো, তারপর যদি আমার সাথে উত্তরগুলো ব্যাখ্যা সহকারে একটু মিলিয়ে নাও, তাহলে ভালো বুঝতে পারবে। তো চলো আজকের আমরা যে মেহেরজান সম্পর্কে রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন আমরা উত্তর করা শুরু করছি। তবে যাদের বই নেই তারা একটা কাজ করতে পারো, তোমরা ভিডিওটি পজ দিয়ে রেখে যেখানে এক্সারসাইজের ব্যাপারটা রয়েছে সেই এক্সারসাইজগুলো তোমরা করে নিয়ে পরে আমার সাথে উত্তরটা মিলিয়ে নিতে পারো। যাই হোক, শুরু করছি। দেখো এমসিকিউ প্রথম প্রশ্নটা কি আছে, যে মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি, মেহেরজানের জীবন খুবই সুখে ছিল। কখন সুখে ছিল সেটা বলেছে বিফোর মানে পূর্বে, তো কিসের পূর্বে তার জীবনটা সুখে ছিল সেটাই জানতে চেয়েছে। তো প্রথম প্রশ্নটা বলেছে দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের পূর্বে, না মুক্তিযুদ্ধের পূর্বে তো নিশ্চয়ই না। দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, তাহলে এটা আমরা উত্তর পেয়ে গেলাম যে তার মূলত যমুনা নদীর যে ধ্বংস, সেই ধ্বংসের পূর্বে তার জীবনটা খুবই সুখে ছিল, কারণ তখন তার সব কিছুই ছিল। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো, গ্রিডি যমুনা মানে হচ্ছে লোভী যমুনা, ইজ ইউজড হেয়ার, এখানে ব্যবহার করা হয়েছে কেন, টু ডিসক্রাইব দ্য ক্রুয়েলটি অফ নেচার, মানে প্রকৃতির নিষ্ঠুরতা ব্যাখ্যা করার জন্য, ডিমান্ড অফ এ কনজিউমার, একজন ভোক্তার দাবিকে প্রকাশ করার জন্য, নাকি সাপ্লাই অফ এ কনজিউমার, একজন ভোক্তার সরবরাহ, হেল্প অফ এ কনজিউমার। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে ক্রুয়েলটি অফ নেচার এখানে মেন করছে, যে তোমার প্রকৃতির যে নিষ্ঠুরতা সেটাই মূলত আমাদের এখানে বলা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, যে মেহেরজান ইজ এ ভিকটিম অফ ড্যাশ, মেহেরজান ড্যাশের ভিকটিম, মেহেরজান কিসের ভিকটিম, ড্রৌট, ড্রৌট মানে খরা, ড্রৌট শব্দের অর্থ খরা, তোমরা জানো কিনা না জানলে লিখে রাখো যে ড্রৌট শব্দের অর্থ খরা, মানে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। ফ্যামাইন মানে দুর্ভিক্ষ, তো মেহেরজান কি দুর্ভিক্ষের তোমার শিকার নাকি খরার শিকার নাকি রিভার ইরোশন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অপশনে রিভার ইরোশন রয়েছে, তো এটাই আনসার। তোমরা আমার আগে হয়তো পেরেছো,
আমি একটু ব্যাখ্যা দিচ্ছিলাম যে কোনটার কি অর্থ। সাইক্লোন তো ঘূর্ণিঝড়, সবাই জানো। তো এরপরে আসো ডি নম্বর। দি ওয়ার্ড টার্মোইল ইন্ডিকেটস, টার্মোইল শব্দটা কি বোঝানো হয়? এটা একটু আনকমন তোমাদের কাছে লাগতে পারে না, অর্থ না জানলে তোমরা না পারবে না। এটা হচ্ছে উত্তর এজিটেশন। এজিটেশন মানে মূলত উত্তেজনা। তো এখানে টার্মোইল মানে হচ্ছে যেহেতু তোমার তার জীবনের যে সমস্যাগুলো, আপস অ্যান্ড ডাউনস বা উত্থান পতনকে মিন করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে এজিটেশন কথাটা বসবে তার সিনোনিম অর্থে। বাকি শব্দগুলোর যদি একটু অর্থ জানতে চাও তাহলে বলবো প্রথমটা হচ্ছে রিডাকশন। রিডাকশন মানে হচ্ছে তোমার মানে তোমার কমানো, রিডিউসের নাউন। কনস্ট্যান্ট দীর্ঘস্থায়ী, রিজিড মানে হচ্ছে শক্ত। ই নম্বর দেখো, এই নম্বর প্রশ্নটিতে বলেছে দ্য ওয়ার্ড শাটার, শাটার মানে চূর্ণ বিচূর্ণ করা। এটা বলতে কি বোঝানো হয়? তো দেখো, শাটার মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। তো এখানে আমাদের শাটার বলতে যে কথাটি বোঝানো হয়েছে, আমাদের প্যাসেজ অনুসারে এই শাটার শব্দের অর্থ দাঁড়াবে তোমার, শাটার মানে চূর্ণ বিচূর্ণ করা। সেক্ষেত্রে তোমার 2 নম্বরটা তোমার কাছে হয়তো মনে হতে পারে উত্তর, কিন্তু আমাদের প্যাসেজ অনুসারে হচ্ছে টু ডেস্ট্রয় সামথিং, কোনো কিছুকে ধ্বংস করা। যেমন মেহেরজানের স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আনসার। তবে এখানে বিতর্ক রয়েছে, কোনো কোনো বইতে হয়তো তোমরা টু ব্রেক সামথিং ইনটু পিসেস দেখতে পাবে, আবার টু ডেস্ট্রয় সামথিংও দেখতে পাবে। টু ডেস্ট্রয় সামথিং এটা মোটামুটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে আর কি। এফ নম্বর কি বলেছে? দ্য ফ্রেজ উইসপারিং ওয়াইন্ড, শনশন বাতাস, মানে যে বাতাস শাসা শব্দ তৈরি করে, সেটা কোনটা মিন করে? তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে দ্য ওয়াইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, যে বাতাসটি নদীর মধ্য থেকে উৎপত্তি হয়, সেটা তো নিশ্চয়ই নয়। তারপরে 2 নম্বর বলেছে ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, যে বাতাসটি হিসিং সাউন্ড দিয়ে প্রবাহিত হয়, এটাই মূলত আনসার। যে শনশন বাতাস যেটা হিসিং সাউন্ড তৈরি করে, সেটাই মূলত উইসপারিং ওয়াইন্ড, যেটাকে আমরা বললাম বা আমাদের প্রশ্নে যেটা চেয়েছে। জি নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অব দ্য অথর অব দ্য প্যাসেজ, এই প্যাসেজ যিনি লিখেছেন তাকে অথর মানে লেখক বলা হয়। তো আমাদের এই যে প্যাসেজ যিনি লিখেছেন সেই অথরের যে পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? প্রথমে আমরা যদি পড়ি যে কি বলেছে, টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অব রিভার, নদীর গুরুত্ব ব্যাখ্যা করা। না, এখানে নদীর গুরুত্ব ব্যাখ্যা করেনি। টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাব, ইম্প্যাক্ট মানে কি প্রভাব। তো প্রভাব অফ মনসুন মানে হচ্ছে বর্ষাকালের প্রভাব দেখানোর জন্য। এটাও আমাদের এই প্যাসেজের মূল উদ্দেশ্য নয়। তারপর হচ্ছে টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ভাঙনের ইফেক্ট দেখানো। এটাই আমার আনসার। নদী ভাঙনের ইফেক্ট দেখানোই হচ্ছে আমার এই প্যাসেজের যিনি লেখক তার মূল উদ্দেশ্য। ঠিক আছে, গেল। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি 7টি প্রশ্ন। এই 7টি প্রশ্ন তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, এটা হচ্ছে তোমাদের মূল কাজ। তারপরে আমরা যে প্রশ্নগুলো পাচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবে, নিজের একটু বানাই লেখার চেষ্টা করবে, প্যাসেজ থেকে তথ্য খুঁজে নেবে। যদি তথ্য না বোঝো তবে তোমরা বানাই লেখার চেষ্টা করবে, বেশি নিজেদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যেটা লেখা উচিত সেটা লেখার চেষ্টা করবে। তো দেখো কি বলেছে। আচ্ছা, প্রথম প্রশ্নটি আমরা একটু পড়ি। প্রথম প্রশ্নটিতে কি চেয়েছে? আচ্ছা, দেখো প্রথম প্রশ্নটিতে বলেছে যে হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি, লেখক যমুনাকে গ্রিডি কেন বলেছেন? আচ্ছা, এখানে একটা টেকনিক শিখে রাখো, লিখে রাখতে পারো। যখন ডুডাস ডিড দিয়ে প্রশ্ন থাকবে, কি দিয়ে? ডুডাস ডিড। তো দেখো, ডুডাস ডিড দিয়ে প্রশ্ন থাকলে তুমি ডুডাস ডিডের পর থেকে লেখা শুরু করবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে ডু থাকলে কোনো পরিবর্তন করতে হবে না, যদি ডাস থাকে তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। আচ্ছা, তো সেই কাজটি আমরা করি। তো প্রথমে দেখো এখানে যে আমাদের ডাজের পর থেকে মূলত লেখা শুরু করতে হবে। তো ডাজের পর থেকে এই যে জায়গাটা রয়েছে, দি অথর কল দ্য যমুনা গ্রিডি, এই যে এখানে যে কথাটা রয়েছে এই কথাটুকু আমি সম্পূর্ণ লিখব। লেখার পরে এই যে মনে করো কল রয়েছে, কলের সাথে একটা এস দিব। তাহলে দি অথর কল থেকে কলস বলবো, কলস দ্য যমুনা গ্রিডি। গ্রিডি বলেছে। এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে করেছে? এই প্রশ্নটা করছে হোয়াই দিয়ে, তাই না? আচ্ছা, যখন হোয়াই দিয়ে প্রশ্নটা করেছে তোমরা মনে রাখবে সবসময় যে হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরে কারণ অথবা উদ্দেশ্য চাওয়া হয়, কারণ অথবা উদ্দেশ্য। যদি কারণ জানতে চাওয়া হয় তাহলে বিকজ প্লাস
উত্তর দিয়ে উত্তর করতে, মানে বিকজ দিয়ে উত্তর করতে হবে। আর যদি তোমাকে উদ্দেশ্য চাই তাহলে টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য মানে উত্তর করতে হবে। আমাদের এই প্রশ্নে কারণ চেয়েছে, মানে কেন লেখক যমুনাকে লোভী বলেছে। তাহলে দি অথর কলস দ্য যমুনা গ্রিডি বিকজ, কারণ আমি বিকজ দিয়ে উত্তরটা মূলত করব। বিকজ, আচ্ছা, দ্য রিভার যমুনা, যমুনা নদী হ্যাজ, কি বলে যে তোমার হ্যাজ, তোমার স্ন্যাচড, স্ন্যাচড মানে কেড়ে নেওয়া, ছিনতাই করে নিয়ে যাওয়া, স্ন্যাচড, আচ্ছা বানানটা হয়নি বোধহয়, SNATCH, আচ্ছা TCH, স্ন্যাচড এভরিথিং ফ্রম মেহেরজান, মেহেরজানের থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তারপর কি বলা যায় যে মেহেরজানের থেকে সবকিছু কেড়ে নিয়েছে, যে ওয়ান্স কোনো এক সময়, একটু ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। ওয়ান্স মেহেরজান হ্যাড এভরিথিং, তার সব কিছুই ছিল। প্যাসেজ থেকে লিখতেছি আমি লাইনগুলো, আমার একটু মুখস্থর মতো আছে, তোমরা যেহেতু প্যাসেজ পড়বে, প্যাসেজ থেকে পড়ে তোমরা উত্তরগুলো আবিষ্কার করতে পারবে, সমস্যা নেই। তো কি বলছে দেখো, যে ওয়ান্স মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের একদা সব কিছু ছিল, বাট কিন্তু শি লস্ট অল হার ল্যান্ডেড প্রপার্টি, ল্যান্ডেড প্রপার্টি অ্যান্ড ল্যান্ডেড প্রপার্টি অ্যান্ড হাউস, মানে তার ঘর, টু দ্য রিভার ইরোশন, টু রিভার ইরোশন, নদী দি দেওয়া ঠিক হবে না, তো টু রিভার ইরোশন, নদী ভাঙনের কাছে সবকিছু সে হারিয়ে ফেলেছে। আচ্ছা গেল। দেন বি নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো। আচ্ছা বি নম্বর প্রশ্নটিতে বলেছে হোয়ার ডাস মেহেরজান লিভ। তো তোমাদের যে কথাটা বলেছিলাম যে ডু ডাস ডিড দিয়ে প্রশ্ন থাকলে ডু ডাস ডিড এর পর থেকে লেখা শুরু করবে, এখানে ডাস এর পর থেকে লেখা শুরু করো, ডাজের পরে কি আছে, মেহেরজান রয়েছে, তো এখান থেকে আমরা লেখা শুরু করব যে মেহেরজান লিভ থেকে লিভস, কোথায় বাস করে, অন দা, আচ্ছা ইন ইসলাম, একটি ইসলামে বাস করে, তাই না, একটা বস্তিতে বাস করে, কোথায়, অন দা সিরাজগঞ্জ, অন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন, প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, অর্থাৎ সে তোমার টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্টে বাস করে, বাঁধের উপর বাস করে, সে সিরাজগঞ্জ একটি বস্তিতে বাস করে। তারপর প্রশ্নতে বলেছে দেখো যে হোয়াট ডাস দ্য ড্যান্সিং ফ্লেম মিন। ড্যান্সিং ফ্লেম মানে হচ্ছে নৃত্যমান অগ্নিশিখা। যে মেহেরজান যে রান্না করছে, সেই রান্না করার যে অগ্নিমান মানে নৃত্যমান যে শিখা, সেটা বলতে কি বোঝানো হয়েছে, সেটা বলতে মূলত আগুনের অস্থিরতাকেই বোঝানো হয়েছে। তো এখানে আমরা ডাজের পর থেকে মূলত লেখাটা শুরু করবো এবং মূল ভার্বের সাথে এস বাইজ দেবো। তাহলে আমরা এভাবে যদি শুরু করি যে ড্যান্সিং ফ্লেম, গেল, মিন বলবো না, আমরা মিন থেকে এস বাই এস দেবো, বলবো মিনস, ড্যান্সিং ফ্লেম মিনস, ড্যান্সিং ফ্লেম বলতে বুঝায়, কি বুঝায়, দ্য ইনস্ট্যাবিলিটি অফ ফায়ার, মানে হচ্ছে আগুনের অস্থিরতা। এটাকে একটু ব্যাখ্যা করে যদি লেখো আর একটু, যে মেহেরজান ইজ নাও লিভিং, মেহেরজান এখন বসবাস করছে ইন ইসলাম, একটি ইসলামে, বাট দ্য হিসিং সাউন্ড, শনশন বাতাস, ফ্রম দ্য রিভার রিমাইন্ডস হার, তাকে মনে করিয়ে দেয়, অফ হার টার্মোইল ইন লাইফ, অ্যান্ড দিস ফায়ার অ্যান্ড দিস ওয়াইন্ড, এবং এই বাতাস হ্যাজ মেড, মানে হচ্ছে করেছে, দ্য, কি বলা যায়, যে দ্য ফায়ার ইনস্টেবল, মানে হচ্ছে ইনস্টেবল, আনস্টেবল করেছে, অস্থির করেছে, আনস্টেবল, অস্থির করে তুলেছে। তো এভাবে ব্যাখ্যা দিয়ে তুমি লিখতে পারো। এরপরের প্রশ্নটি কি বলেছে দেখো। আচ্ছা, হাউ ক্যান উই স্টপ রিভার ইরোশন, নদী ভাঙন আমরা কিভাবে বন্ধ করতে পারি। তাহলে আমরা আগে সাবজেক্ট নেব। দেখো এটা ডু ডাস ডিড দিয়ে শুরু হয়নি, তো ডু ডাস ডিড বাদে যদি হয় তাহলে আগে সাবজেক্টটা নিতে হবে, তারপরে বাম পাশের ভার্বটা নিতে হবে। তো আগে আমাদেরকে উই রয়েছে, উইটা আমি লিখলাম, বাম পাশে ভার্ব হচ্ছে ক্যান, তারপর ডান পাশে হচ্ছে স্টপ রিভার ইরোশন, আমরা পারি রিভার ইরোশন বন্ধ করতে। তো কিভাবে, ইরোশন মানে হচ্ছে ব্যাপারটা, তোমার যদি হাউ দিয়ে প্রশ্ন থাকে তাহলে একটা তোমার উপায় বা প্রক্রিয়া চাওয়া হয়ে থাকে। তো এখানে হাউ দিয়ে প্রশ্ন করে তুমি বাই প্লাস আইএনজি দিয়ে উত্তর করতে পারো, অথবা একটা অ্যাডভার্ব দিয়ে উত্তর করতে পারো।
বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বা অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে উত্তর করতে পারো। এখানে বলেছে যে উই ক্যান স্টপ রিভার, আমরা নদী ভাঙনকে বন্ধ করতে পারি কিভাবে, যে বাই তোমার কি কি করে, যে বাই তোমার কন্ট্রোলিং বা বাই অ্যাডাপ্টিং, আচ্ছা ও নদী ভাঙন আমাদেরকে রোধ করতে হবে, তো বাই কন্ট্রোলিং গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টকে কন্ট্রোল করে। তারপর একটু ব্যাখ্যা দিয়ে যদি লিখি যে উই শুড কি বলা যায়, যে রিডিউস দ্য কার্বন এমিশন, আমরা কার্বন এমিশনকে কমাতে হবে। আচ্ছা, কার্বন না বলে কার্বন ডাই অক্সাইড আর কি, কার্বন ডাই অক্সাইড আমাদের কমাতে হবে। হুইস কি বলা যায়, যে মেক্স অথবা হুইস ইজ দ্য মেইন কালপ্রিট, যেটা হচ্ছে মূল অপরাধী, কালপ্রিট সরি অফ গ্রিন হাউস ইফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, এবং বিশ্ব উষ্ণতার জন্য যেটা মূলত দায়ী। তবে বানাই নিজে লেখার চেষ্টা করবে, এবং বানাই লিখতে স্যারেরা টুকিটাকি ভুল গেলে নম্বর দেয়। তোমরা ভয় পেও না যে টুকিটাকি ভুল গেলে তোমাদের নম্বর দেয় না, এরকম না। বিষয়টা হচ্ছে টুকিটাকি ভুল গেলেও নম্বর পাওয়া যায়, তোমরা চেষ্টা করেছো এটাই দেখার বিষয়। এরপরে প্রশ্নটা করেছে যে দেখো, হোয়ার মেনি মোর ভিলেজেস থ্রেটেন্ড, হোয়েন আর মেনি মোর ভিলেজেস থ্রেটেন্ড, কখন অনেক গ্রাম থ্রেটেন্ড হয়ে পড়ে, মানে হুমকির সম্মুখীন হয়ে পড়ে বাই দ্য রোডিং রিভার্স, এই গর্জনকারী নদীর যে তোমার হুমকিতে পড়ে কখন, এটা আমরা প্যাসেজে পড়েছি যে এটা তোমার উইথ দ্য অনসেট অফ মনসুন, বর্ষাকাল শুরুতেই মূলত তারা এই বিপদে পড়ে। তো সেক্ষেত্রে আগে সাবজেক্টটা আমাদের নিতে হবে। সাবজেক্ট হচ্ছে মেনি মোর ভিলেজেস, আমি মেনি মোর ভিলেজেস কথাটা নেব হচ্ছে মেনি মোর ভিলেজেস are threatened by the roaring rivers, আচ্ছা কখন, during the rainy season। আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2024 সালের যে প্রশ্ন সেটা বুঝতে পেরেছো, কারণ এইভাবে প্র্যাকটিস করলে তুমি ইংরেজিতে A+ পাওয়া ইনশাল্লাহ তোমার নিশ্চিত হয়ে যাবে। তোমরা যদি এইভাবে ঠিকমতো ক্লাসগুলো আমার সাথে করো এবং আমি যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিই সেভাবে যদি পড়ো, তোমরা নিশ্চিত A+ পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের A+ নিয়ে টেনশন করা লাগবে না। তবে বিষয়টা হচ্ছে রেগুলারলি পড়াটা করতে হবে, মাঝে মাঝে খুব উৎসাহ দেখিয়ে পড়লে হবে না। আমাদেরকে অল্প পড়ি বেশি পড়ি, আমাদেরকে রেগুলারলি ঠিকমতো পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যারা এই রেকর্ডেড ক্লাসের পাশাপাশি তোমরা অনলাইন লাইভ প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। লাইভ ব্যাচে ভর্তি হলে যেটা হয় সেটা হচ্ছে নিয়মিত ক্লাসগুলো করা যায় এবং পড়ালেখার মধ্যে একটা রেগুলারিটি থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তুমি আরও শর্ট সাজেশনস পাচ্ছ, এবং তোমার যে গ্রামাটিক্যাল রুলস বা ইংলিশ ফার্স্ট পার্টের যে নিয়মগুলো রয়েছে সেগুলোর উপর প্রশ্ন করতে পারো তুমি, এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে তুমি তোমাকে সংশোধিত করতে পারো। তো এই হচ্ছে লাইভ ক্লাসের সুবিধা। তো লাইভ ক্লাসে তোমরা ভর্তি হওয়ার জন্য আমার সাথে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারো। আর যারা এই সাজেশনসটি তোমরা সংগ্রহ করতে চাও 2026 সালের যারা পরীক্ষার্থী রয়েছে এসএসসি সকল বোর্ডের জন্য ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের জন্য 200 নম্বরের A+ প্রত্যাশীদের জন্য আমি শর্ট সাজেশনস তৈরি করেছি। তোমরা এই সাজেশনস আগে থেকে সংগ্রহ করে তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ তুমি A+ পাওয়ার জন্য একটি সুন্দর প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। তো সাজেশনস নেওয়া অথবা তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও না তারা চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আমি যেমন করে ইউটিউব ফেসবুকে লাইভ মানে তোমার ক্লাসগুলো দিচ্ছি, আমি এভাবে ইনশাল্লাহ ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দেবো। বাট অনলাইন ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু লাইভ এবং খুব দ্রুততার সাথে মানে রেগুলারলি ক্লাস হওয়ার মাধ্যমে তোমার কোর্সটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যেহেতু এভাবে ইউটিউব ফেসবুকে যেভাবে দিচ্ছি সেভাবে কন্টেন্ট তৈরি করতে একটু সময় লাগে, তো এর জন্য হয়তো একটু পরে পরে এগুলো পাবে আর কি। তোমরা যারা ইউটিউব ফেসবুক থেকে নিয়মিত ক্লাসগুলো দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে, তাহলে ক্লাসগুলো মিস হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেব, তার আগে বলবো প্লিজ তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও।
আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।